হানাদার পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশের মানচিত্র প্রতিষ্ঠা করে মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বন্ধু হিসেবে ভারতের সংশ্লিষ্টতা সবার জানা। তবে ইতিহাস ঘেঁটে জানা যায়, মহান মুক্তিযুদ্ধে নিজের স্বার্থকে প্রাধান্য দেয় বাংলাদেশের বন্ধু দাবিকারী ভারত। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শহীদ হওয়া এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা এমনই এক উদাহরণ, যেখানে দেখা যায় বন্ধুরূপ ধারণ করে কিভাবে বাংলাদেশের বুকে ছুরি চালিয়েছিল ভারত। বলা যায় শত্রু থেকেও ভয়ঙ্কর ছিল সেই ঘটনা। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শহীদ হওয়ার দিনে কি ঘটেছিল তা জানব আজকের প্রতিবেদনে। মেজর শফিউল্লাহর নেতৃত্বে ২ নম্বর সেক্টরে সেপ্টেম্বর মাস পর্যন্ত মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনী গঠনের। এজন্য মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর ও সাব সেক্টরে অংশ নেওয়া নৌবাহিনী সদস্যদের একত্রিত করা হয়। তাদেরকে নিয়ে ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের আগরতলায় গঠন করা হয় ১০ নম্বর নৌ সেক্টর। এই নৌ সেক্টরে যোগ দিয়ে আগরতলা থেকে কলকাতায় আসেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন মনীন্দ্রনাথ সামন্তের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কলকাতা বন্দরে গার্ডেন রিচ ডকইয়ার্ডে ২টি গানবোট উপহার দেয়া হয়। সেখানে প্রতিটি বোটে কানাডীয় ধরনের ২টি বাফার গান লাগিয়ে এবং ব্রিটিশ ধরনের ৫০০ পাউন্ড ওজনের ৪টি মার্ক মাইন বহনের উপযোগী করে গানবোটে রূপান্তরিত করা হয়। গানবোটগুলোর নাম দেয়া হয় পদ্মা ও পলাশ। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন পলাশের প্রধান ইঞ্জিন রুম আর্টিফিসার। ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের হাতে যশোর সেনানিবাসের পতন ঘটে। হানাদার বাহিনী পিছু হটতে থাকে। সে সময় পাকিস্তান বাহিনী নিয়ন্ত্রিত খুলনার নৌঘাট দখল করার পরিকল্পনা নেয় নৌ সেক্টরের মুক্তিযোদ্ধারা। ভারতীয় গানবোট পানভেলের সাথে যুক্ত হয়ে ১০ ডিসেম্বর মোংলা বন্দর পৌঁছায় বাংলাদেশ নৌবাহিনীর গানবোট পদ্মা ও পলাশ। সেখানে পাকিস্তানি সেনা ও নৌবাহিনী আত্মসমর্পণ করে। এরপর ভারতীয় গানবোট পানভেলকে সামনে রেখে মোংলা বন্দর থেকে খুলনার নৌঘাঁটি পিএনএস তিতুমিরের দিকে রওনা দেয় বাংলাদেশের গানবোট পদ্মা ও পলাশ। ১০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে গানবোটগুলো খুলনা শিপইয়ার্ডের কাছে এলে ভারতীয় বিমান বাহিনীর ৩টি জঙ্গি বিমান জাহাজগুলোর দিকে ছুটে আসে। পাকিস্তানি বিমান ভেবে পদ্মা ও পলাশ থেকে গুলি করার অনুমতি চাওয়া হয়, কিন্তু অভিযানের সর্বাধিনায়ক ক্যাপ্টেন মনেন্দ্রনাথ ভারতীয় বিমান জেনে গুলিবর্ষণ থেকে বিরত থাকার নির্দেশ দেন। এর কিছুক্ষণ পরে বিমানগুলো অপ্রত্যাশিতভাবে আরও নিচে নেমে আসে এবং মুক্তিযোদ্ধাদের জাহাজগুলোর উপর হঠাৎ গোলাবর্ষণ শুরু করে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এ হামলায় সম্পূর্ণ অক্ষত থেকে যায় ভারতীয় গানবোট পানভেল, কারণ ভারতীয় বিমানগুলো এটিকে লক্ষ্য করে কোনো হামলাই করেনি। প্রথম গোলা এসে পড়ে পদ্মায় এবং পরবর্তীতে পলাশে। গোলা সরাসরি পদ্মার ইঞ্জিন রুমে আঘাত করে বিধ্বস্ত করে দেয় ইঞ্জিন। হতাহত হয় অনেক নাবিক। পদ্মার পরিণতিতে পলাশের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রায়চৌধুরী নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন। রুহুল আমিন এই আদেশে ক্ষিপ্ত হন। তিনি উপস্থিত সবাইকে যুদ্ধ বন্ধ না করার আহ্বান করেন। ক্রুদের বিমানের দিকে গুলি ছুটতে বলে ইঞ্জিন রুমে ফিরে আসেন, কিন্তু অধিনায়কের আদেশ অমান্য করে বিমানগুলো চ্যালেঞ্জ করা হয়নি। বিমানগুলো উপর্যুপরি বোমাবর্ষণ করে পলাশের ইঞ্জিন রুম ধ্বংস করে দেয়। আহত হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। দেশপ্রেমে অসীম সাহসী রুহুল আমিন তারপরও চেষ্টা চালিয়ে যান পলাশকে বাঁচানোর। তবে ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায় এবং গোলার আঘাতে রুহুল আমিনের ডান হাতটি সম্পূর্ণ উড়ে যায়। অবশেষে পলাশের ধ্বংসাবশেষ পেছনে ফেলে আহত রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েন খুলনার রূপসা নদীতে। এক হাত হারানো রুহুল আমিন মনের শক্তি নিয়ে সাঁতরে পৌঁছান রূপসার পূর্ব পাড়ে, কিন্তু ততক্ষণে সেখানে পাকিস্তানের দোসর রাজাকারের দল অপেক্ষা করছিল তাদের জন্য। বাংলার এই আহত বীর সন্তানের মৃত্যু নিশ্চিত করে রাজাকাররা। শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তার মরদেহ সেখানে বেশ কিছুদিন পড়েছিল অযত্ন আর অবহেলায়। দেশ স্বাধীন হলে বাগমারা গ্রামের স্থানীয় জনগণ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে দাফন করেন রূপসা নদীর পাড়ে, আর সেখানে নির্মাণ করা হয় এক স্মৃতিস্তম্ভ। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৭ জন বীর সন্তানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। রুহুল আমিন হচ্ছেন সেই ৭ জনের অন্যতম। জুনায়েদ আলী সাকি,
বৈশাখী সংবাদ।